সো ওয়েলকাম ব্যাক গাইস। এর আগের ভিডিওগুলোতে আমরা পদার্থবিজ্ঞানের অধ্যায় 4-এর আগের যে টপিকগুলো আছে, বিভব শক্তির আগের যে টপিকগুলো আছে, সেই টপিকগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। আমরা কাজ সম্পর্কে জেনেছিলাম, কাজের ইকুয়েশন জেনেছিলাম, কাজ রিলেটেড বিভিন্ন প্রবলেম আমরা সলভ করেছিলাম। একই সাথে আমরা গতিশক্তি সম্পর্কে জেনেছিলাম এবং গতিশক্তির বিভিন্ন প্রবলেম আমরা সলভ করেছিলাম। সো আজকের ভিডিওটা আমাদের শুরু হবে বিভব শক্তি দিয়ে। ঠিক আছে? আমরা আগে জেনেছিলাম যে যান্ত্রিক শক্তি দুই প্রকার, একটা হচ্ছে গতিশক্তি, একটা হচ্ছে বিভব শক্তি। সো আমরা গতিশক্তি নিয়ে যেহেতু আলোচনা করে ফেলেছি, এখন আমরা বিভব শক্তি নিয়ে আলোচনা করব। সো বিভব শক্তি হচ্ছে, সবার আগে আমাদের সেটা জানতে হবে, বিভব বিভব শক্তি হচ্ছে এক প্রকার সঞ্চিত শক্তি। বিভব শক্তি এক প্রকার সঞ্চিত শক্তি। কখন যে কোনো পদার্থের মধ্যে যখন সঞ্চিত হয় শক্তি, তখন সেটাকে আমরা বলতে পারি বিভব শক্তি। সাপোজ ধরো একটা স্প্রিং এর কথা তুমি চিন্তা করো। স্প্রিং এর ক্ষেত্রে একটা স্প্রিংকে তুমি যদি মানে রেখে দাও, জাস্ট রেখে দাও, তাহলে স্প্রিংটা কি করবে? সাপোজ ধরো এইভাবে থাকবে, ঠিক আছে, সাম্য অবস্থায় থাকবে, ঠিক আছে, মানে তার যে ন্যাচারাল একটা লুকিংস আছে, সেই লুকিংসে সে থাকবে। ওকে, আচ্ছা, তারপর তুমি কি করলা? এক প্রান্তকে তুমি একটা শক্ত দেয়ালের মধ্যে বা একটা শক্ত কোনো স্থাপনার মধ্যে তুমি আটকে রেখে তুমি এখানে এফ বল প্রয়োগ করলা এই ডিরেকশনে, উল্টা দিকে। ঠিক আছে, তাহলে কি হবে? স্প্রিংটা আস্তে আস্তে সংকুচিত হতে থাকবে। সংকুচিত হতে হতে মনে করো তুমি এই পর্যায়ে এসে স্প্রিংটার উপর আর বল প্রয়োগ করলে না, ঠিক আছে, বল প্রয়োগ করা বন্ধ করে দিলে। সো ব্যাপারটা কি দাঁড়াবে? ব্যাপারটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে স্প্রিংটা স্বাভাবিক যে অবস্থায় ছিল তার থেকে সংকুচিত হয়ে গেছে, তাই না? এখন যদি তুমি এখানে বল প্রয়োগ করাটা ছেড়ে দাও বা স্প্রিং থেকে হাতটা সরিয়ে নাও, তখন কি হবে? তখন আবার স্প্রিংটা কিন্তু তার আগের অবস্থানে ফিরে যেতে চাইবে, তাই না? তো আগের অবস্থানে ফিরে যেতে চাওয়ার ক্ষেত্রে কি হবে? তার একটা গতিশক্তির সৃষ্টি হবে। তার মানে কি, যখন তুমি এটাকে সংকুচিত করে রেখেছো, তখন এটার মধ্যে একটা সঞ্চিত শক্তি ছিল বা একটা বিভব শক্তি ছিল। একটা শক্তি ছিল যেটা তাকে আবার বল ছেড়ে দেওয়ার পরে, এই বলটা ছেড়ে দেওয়ার পরে সেই যে শক্তিটা তাকে আবার আগের স্থানে নিয়ে যাবে, এই শক্তিটা এই সংকুচিত অবস্থায় বিভব শক্তি আকারে ছিল বা সঞ্চিত শক্তি আকারে ছিল। ঠিক আছে, আচ্ছা, আবার ধরো একটা বস্তুকে তুমি অনেক উপরে উঠালা। সাপোজ 100 মিটার উপরে তুমি বস্তুটাকে উঠালা, ভরের একটা বস্তুকে উঠালা। সো উঠাইতে হলে তোমাকে কিছু কাজ করতে হয়েছে। সো এই কাজটা কি হয়? শক্তি আকারে এই ভরের বস্তুটার মধ্যে সঞ্চিত থাকে। ওকে, আচ্ছা, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? যখন তুমি এই ভরের বস্তুটাকে তুমি 100 মিটার উপর থেকে ছেড়ে দিবা, তখন কি হবে? এটা প্রচণ্ড বেগে নিচের দিকে পড়তে থাকবে। যখন নিচের দিকে পড়তে থাকবে, তখন তার মধ্যে গতির সৃষ্টি হবে। গতির সৃষ্টি হলে তার মধ্যে গতিশক্তির সৃষ্টি হবে, তাই না? যখন বস্তুটার মধ্যে গতি শক্তির সৃষ্টি হবে, তখন এটা কি করতে পারবে? কিছু একটা কাজ করতে পারবে বা কাজ করার একটা সামর্থ্য সে পাবে। ঠিক আছে, এখানে যদি আমি নিচে একটা ইট রেখে দিই, উপর থেকে ভরের বস্তুটা যদি পড়ে, তাহলে কি হবে? ইটটা ভেঙে চুরমার হয়ে যাবে। তার মানে কি, ইটটা ভাঙতে তো কিছু কাজ করতে হয়েছে। সেই কাজটা কে করেছে? ভরের বস্তুটা করেছে। যখন এই ভরের বস্তুটা 100 মিটার উপরে ছিল, তখন কি ছিল? এই সমস্ত কাজ করার যে সামর্থ্য বা শক্তিটা ছিল, সেই শক্তিটা ভরের বস্তুটার মধ্যে সঞ্চিত আকারে ছিল বা বিভব শক্তি আকারে ছিল। আবার যখন আমরা এটাকে ছেড়ে দিলাম উপর থেকে, তখন এই বিভব শক্তিটা বা সঞ্চিত শক্তিটা গতিশক্তি আকার ধারণ করেছে। গতিশক্তি আকার ধারণ করে আস্তে আস্তে তার বেগের বৃদ্ধি পেয়ে নিচে এসে ইটটাকে সে গুঁড়া গুঁড়া করে ফেলেছে। সো আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে, সঞ্চিত শক্তি দুই ভাবে থাকতে পারে। একটা হচ্ছে অবস্থানের কারণে সঞ্চিত শক্তির সৃষ্টি হতে পারে, আর এটা হচ্ছে অবস্থার কারণে। এটা অ্যাকচুয়ালি অবস্থার কারণে, কারণ সংকুচিত করে ফেলেছি, অবস্থার পরিবর্তন করেছি। আর এখানে কি অবস্থানের কারণে, ওকে, অবস্থানের আমরা পরিবর্তন করেছি, সেজন্য এখানে কিছু পরিমাণ বিভব শক্তি জমা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এখন যদি বিভব শক্তির সংজ্ঞার মধ্যে আমরা চলে আসি, তাহলে আমরা দেখব কোনো বস্তুর অবস্থান ও অবস্থার কারণে বস্তুর মধ্যে যে শক্তি সঞ্চিত থাকে তাকে বলা হয় বিভব শক্তি। সো আশা করি তোমরা এই ব্যাপারটুকু এতটুকু বুঝতে পেরেছো। তারপরে আমরা অবস্থার কারণে কি হয়, অবস্থানের কারণে কি হয়, প্রত্যেকটা বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, চলো আমরা নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিকটা হচ্ছে অবস্থার কারণে। অবস্থার কারণে আমরা দেখলাম যে বিভব শক্তি দুইভাবে সৃষ্টি হতে পারে, একটা হচ্ছে অবস্থানের কারণে, একটা হচ্ছে অবস্থার কারণে। চলো আমরা দেখি অবস্থার কারণে বিভব শক্তিটা কিভাবে সৃষ্টি হয়। সো সেই আবার স্প্রিংটার কথা বলি। এটা স্প্রিংটার সাম্যাবস্থা, মানে হচ্ছে এটার মধ্যে তুমি কোনো বল প্রয়োগ করো নাই, কিচ্ছু করো নাই, জাস্ট সিম্পলি ছেড়ে দিছো। ছেড়ে দিলে স্প্রিংটা একটা নির্দিষ্ট জায়গা দখল করে থাকে, যে নির্দিষ্টভাবে থাকে, সেটাকে বলা হয় স্প্রিংয়ের সাম্যাবস্থা। ওকে, আচ্ছা, যখন আবার তুমি ফোর্সটা ক্রিয়েট করা শুরু করেছো এই দিক বরাবর, তখন কি হয়? স্প্রিংটা সংকুচিত হতে থাকে। সংকুচিত হতে হতে সাপোজ ধরো
এক্স পরিমাণ সংকুচিত হয়েছে। কতটুকু সংকুচিত হয়েছে? এক্স পরিমাণ। এফ বল প্রয়োগ করার ফলে তুমি এই স্প্রিংটাকে এক্স পরিমাণ সংকোচন করে ফেলেছো। ওকে, আচ্ছা, এখন এই স্প্রিংটার মধ্যে কতটুকু সঞ্চিত শক্তি থাকবে? এটার ফর্মুলা হচ্ছে ভি ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। ঠিক আছে, ভিটা কি? সঞ্চিত শক্তি। এখানে ভিটা কি? সঞ্চিত সঞ্চিত শক্তি শক্তি সো এখানে ভিটা হচ্ছে সঞ্চিত শক্তি। সঞ্চিত শক্তি সমান সমান কি হবে? হাফ কে এক্স স্কোয়ার। এখানে এক্সটা কি? এক্সটা হচ্ছে কি? তুমি যতটুকু সংকোচন করেছো, এটার মানটাকে আমরা কি বলবো? এক্স। আর কেটা কি? কেটাকে বলা হয় স্প্রিং ধ্রুবক। কেটাকে বলা হয় স্প্রিং স্প্রিং ধ্রুবক। ঠিক আছে, ধ্রুবক। এটা হচ্ছে প্রত্যেকটা স্প্রিংয়ের ক্ষেত্রে কেটা ডিফারেন্ট হয়। সাপোজ ধরো একটা স্প্রিং যেটা বাস গাড়িতে ব্যবহার করা হয়, সেই স্প্রিংগুলো কি? তুমি ইচ্ছা করলে ওই স্প্রিংটাকে সংকোচন করতে পারবে না, কারণ সংকোচন করার জন্য এটাকে অনেক বেশি বল প্রয়োগ করতে হয়, তাই না? আবার ধরো হচ্ছে যে ছোট ছোট কলমের মধ্যে যে সকল স্প্রিংগুলো থাকে একদম পুরো অনেক ছোট, ওটা তুমি ইচ্ছা করলে টান দিয়ে অনেক বড় করতে পারো, আবার ছোট করে অনেক ছোট করে ফেলতে পারো, তাই না? তার মানে কি? ওই স্প্রিংটা সংকোচন এবং প্রসারণের ক্ষেত্রে তোমাকে কম বল প্রয়োগ করতে হচ্ছে। তার মানে হচ্ছে ওই স্প্রিংটার স্প্রিং ধ্রুবক হচ্ছে কম। আবার বাস গাড়িতে যেগুলো ইউজ করা হয় সেগুলো কি অনেক বড় ধরনের স্প্রিং। তো সেই স্প্রিংগুলো সংকোচন কিংবা সম্প্রসারণ সবগুলো করতে আমাদের বেশি বেশি শক্তির প্রয়োজন হয়। বেশি বেশি শক্তির প্রয়োজন হওয়ার মানে হচ্ছে ওই স্প্রিংগুলোর স্প্রিং ধ্রুবকটা বেশি। ঠিক আছে, সো অ্যাকচুয়ালি আমরা বলতে পারি এই কেটা হচ্ছে স্প্রিংয়ের একটি বৈশিষ্ট্য। এই কেটা হচ্ছে স্প্রিং স্প্রিংয়ের বৈশিষ্ট্য। স্প্রিংয়ের বৈশিষ্ট্য। ঠিক আছে, আচ্ছা, সো কেটা হচ্ছে স্প্রিংয়ের বৈশিষ্ট্য। সো স্প্রিংয়ের বৈশিষ্ট্য হচ্ছে কে, আর এক্সটা হচ্ছে আমাদের স্প্রিংটা তুমি যতটুকু সংকোচন করেছো ততটুকু হচ্ছে এক্স। তাহলে বিভব সঞ্চিত শক্তি বা বিভব শক্তি কি হবে? ভি ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। সো আমরা কিছু উদাহরণ করলে এই ব্যাপারগুলো আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। সো আমাদের কোশ্চেনে বলা হয়েছে একটি স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক বা কে এর মানটা হচ্ছে 1000 জুল পার মিটার স্কোয়ার। এটিকে 2 মিটার সংকুচিত করা হলে কত জুল বিভব শক্তি জমা হবে? সো আমরা সিম্পলি ফর্মুলা জানতাম। আচ্ছা, এর আগে দেখে নিই আমাদের প্রশ্নের মধ্যে কী কী দেওয়া আছে। দেওয়া আছে হচ্ছে কে এর মান দেওয়া আছে। কে এর মান 1000 জুল পার মিটার স্কোয়ার, এটা আমাদের দেওয়া আছে। আচ্ছা, আর কি কি দেওয়া আছে? আর বলা হয়েছে এক্স এর মান দেওয়া আছে, মানে 2 মিটার সংকোচন করা হলো, তাহলে এক্স এর মান হচ্ছে 2 মিটার। সো আমরা যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা জানি, হাফ কে এক্স স্কোয়ার। সো এখানে কি হবে? হাফ ইন্টু কে এর মান কত? 1000। ঠিক আছে, আর এক্স এর মান কত? 2, তার উপরে একটা স্কোয়ার বসে গেল। সো জাস্ট এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা মান পাবো হচ্ছে 2000 জুল বিভব শক্তি তার মধ্যে সঞ্চিত অবস্থায় আছে। এটাকে আমরা লিখতে পারি 2 কিলো জুল। ঠিক আছে, 2000 জুলকে আমরা লিখতে পারি 2 কিলো জুল। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই প্রশ্নটার সমাধান কি হবে? স্প্রিংটার মধ্যে কত জুল বিভব শক্তি জমা আছে? এটা হচ্ছে 2 কিলো জুল বা 2000 জুল বিভব শক্তি আমাদের স্প্রিংটার মধ্যে জমা অবস্থায় আছে। ওকে, আচ্ছা, ওকে, চলো আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। নেক্সট প্রবলেমটা হচ্ছে একটি স্প্রিংয়ের মধ্যে 1000 জুল বিভব শক্তি জমা আছে। ওকে, আচ্ছা, এখন বলা হলো যে স্প্রিং ধ্রুবক 200 জুল পার মিটার স্কোয়ার। ওকে, স্প্রিংটির সংকোচনের পরিমাপ কত? এখানে দেখো আমাদের কি কি দেওয়া আছে। দেওয়া আছে হচ্ছে আমাদের ভি এর মানটা দেওয়া আছে, বা স্প্রিংয়ের যে বিভব শক্তি আছে সেই বিভব শক্তির মানটা আমাদের দেওয়া আছে। তো বিভব শক্তির মানটা আমাদের কত দেওয়া আছে? বিভব শক্তির মানটা হচ্ছে 1000 জুল। আর কি কি দেওয়া আছে? আর দেওয়া আছে কে এর মান বা স্প্রিং ধ্রুবকের মান, সেটা হচ্ছে 200 জুল পার মিটার স্কোয়ার। ওকে, আচ্ছা, এখন আমাদের কি চাইছে? চাইছে হচ্ছে আমাদের এক্স এর মান, সংকোচনের পরিমাপ কত। সো আমরা সুন্দর মতো ফর্মুলা জানি, ফর্মুলার মধ্যে জাস্ট মানগুলো বসিয়ে দিলে আমরা এক্স এর মানটা পেয়ে যাব। আচ্ছা, তাহলে আমাদের কি ফর্মুলা আমরা জানি? ভি ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। সো এখানে আমাদের দরকার হচ্ছে এক্স এর মানটা। সো এক্স এর মানটা আমরা একটু ডিফারেন্ট করে নিয়ে আসি। সো এখানে এক্স স্কোয়ারের যদি ক্ষেত্রে চিন্তা করি তাহলে কি হবে? 2v বাই কে। তাহলে এক্স এর মান কি দাঁড়াবে? এক্স এর মান √2 ভি বাই কে। তাহলে আমরা জাস্ট মানগুলো বসে ফেলি। 2 ইন্টু ভি এর মান 1000 আর কে এর মান হচ্ছে 200। সো এটাকে যদি একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি তাহলে আসবে √10। ঠিক আছে, আচ্ছা, এখন √10 এর মানটা কত? আচ্ছা,
√10 এর মানটা হচ্ছে 3.162 মিটার। সো ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো হচ্ছে স্প্রিংটার মধ্যে এত জুল বিভব শক্তি জমা ছিল, আর স্প্রিং যুগল ছিল 200 জুল পার মিটার স্কোয়ার, আর স্প্রিংয়ের সংকোচনের পরিমাণ কত? 3.162 মিটার। সো আশা করি তোমরা এই প্রবলেমটাও সলভ করতে পারবা। এরপরে আমরা চলো নেক্সট যে কেস আছে সেই কেসে চলে যাই। এতক্ষণ আমরা কি দেখলাম? এতক্ষণ আমরা দেখলাম হচ্ছে বস্তুর অবস্থার পরিবর্তনের কারণে একটি স্প্রিংয়ে যে অবস্থার পরিবর্তন হয়েছে তার প্রভাবে বিভব শক্তি যেটা সৃষ্টি হয়েছে স্প্রিংটার মধ্যে সেটা আমরা দেখলাম। এখন আমরা দেখব অবস্থানের কারণে, ঠিক আছে, অবস্থানের কারণে বস্তুর মধ্যে যে শক্তিটা জমা হবে সেটা আমরা এখন নির্ণয় করব। ঠিক আছে, আমি একটু রেড পেনটা নেই। আচ্ছা, এখন দেখো আমাদের M4 এর একটা বস্তু আছে এবং একটা দালান আছে আমাদের। দালানটার উচ্চতা হচ্ছে h। ওকে, দালানটার উচ্চতা হচ্ছে h আর বস্তুটার ভর হচ্ছে m। এখন আমি কি করব? M4 এর বস্তুটাকে h উচ্চতায় উঠাবো। M4 এর বস্তুটাকে আমরা দালানের উপরে উঠায় ফেলবো। ঠিক আছে, h উচ্চতায় উঠে ফেলবো। তো আমাদের কৃত কাজ কত হবে? আমরা জানি কৃত কাজ কত। কৃত কাজকে আমরা বলা হয় W। W ইকুয়াল টু আমরা জানি F গুণ S। ঠিক আছে, আচ্ছা। তো এখন এস অ্যাকচুয়ালি কি? এস মানে হচ্ছে সরণ। আমরা কতটুকু সরাচ্ছি? এই নিচের থেকে উপর পর্যন্ত সরাচ্ছি। তাহলে মানে কি এসটা হচ্ছে এইচ এর সমান। ঠিক আছে, সো আমরা এস এর পরিবর্তে এইচ লিখতে পারি। ঠিক আছে, এখন দেখো বস্তুটার উপর কিন্তু সবসময় পৃথিবী একটা জি বলে সে নিচের দিকে আকর্ষণ করতেছে। জি বলে সে বস্তুটাকে নিচের দিকে আকর্ষণ করতেছে। আর বস্তুটার সাথে যদি জি এর সাথে যদি আমরা একটা এম মানে বস্তুটার ভরটা গুণ করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাবো? বস্তুটার ওজন। সো আমি একটা বস্তুকে যখন নিচ থেকে উপরের দিকে আস্তে আস্তে উঠাতে থাকি উপরের দিকে যখন উঠাতে থাকি, তখন কি হয়? সবগুলো বিন্দুতে বা সব মানে নিচ থেকে উপরে উঠানোর প্রত্যেকটা সময় কিন্তু আমাদের অভিকর্ষ ত্বরণ কাজ করে, বা আমরা যেটাকে বলতে পারি বস্তুর ওজনটা ক্রিয়া করে, তাই না? বস্তুর ওজনটা কিন্তু অলওয়েজ ক্রিয়া করে। তুমি এখান থেকে একদম উপরে আস্তে আস্তে নিতেছো, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু বস্তুটার উপর ওজন ক্রিয়া করবে। ওকে, আচ্ছা, তাহলে এই বস্তুটার ওজন কত? ওজন হচ্ছে mg। ঠিক আছে, সো এই ওজনটাই অ্যাকচুয়ালি হচ্ছে বল হিসেবে কাজ করবে। ঠিক আছে, তোমরা জানো যে ওজন অ্যাকচুয়ালি কিন্তু একটা বল। ওজনের একক হচ্ছে নিউটন, বলের একক হচ্ছে নিউটন। সো এখানে যে কৃতকাজটা হবে mgh। তোমার এটা খুব সুন্দর একটা ফর্মুলা হিসেবে মনে রাখবা, এটা হচ্ছে ইপি ইজ ইকুয়াল টু mgh। ইপি দ্বারা প্রকাশ করা হচ্ছে বিভব শক্তি। বিভব শক্তি ইজ ইকুয়াল টু mgh। অনেকে এটাকে শুধুমাত্র পি দ্বারা প্রকাশ করে। ঠিক আছে, ইপি দ্বারা বোঝা হচ্ছে এনার্জি, পি দ্বারা হচ্ছে পটেনশিয়াল বোঝে। পটেনশিয়াল মানে হচ্ছে বিভব। ঠিক আছে, সো পটেনশিয়াল এনার্জিকে ইপি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, সংক্ষেপে। আচ্ছা, অনেক ক্ষেত্রে অনেকে এটাকে ভি দ্বারা প্রকাশ করা হয়। বিভব শক্তির ক্ষেত্রে, যেটা আমরা অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে দেখেছি, বিভব শক্তি আমরা ভি দ্বারা তখন প্রকাশ করেছিলাম। ঠিক আছে, আর অবস্থানের ক্ষেত্রে জেনারেলি ইপি দ্বারা প্রকাশ করা হয়, বা পটেনশিয়াল এনার্জি। ওকে, আচ্ছা, চলো আমরা কিছু উদাহরণ করি। সবসময় মনে রাখবা অবস্থানের পরিবর্তন, বস্তু যখন অবস্থানের পরিবর্তন হবে, নিচ থেকে উপরে চলে যাবে, তখন অলওয়েজ ইপি বা বিভব শক্তির মান হচ্ছে mgh। ঠিক আছে, চলো আমরা কিছু ম্যাথ করি। সো প্রথম যে ম্যাথটা আছে সেটা হচ্ছে 10 কেজি ভরের একটি বস্তুর 100 মিটার উচ্চতায় বিভব শক্তি কত? সো আমাদের যেটা দেয়া আছে সেটা লিখে ফেলি। বস্তুটার ওজন ভর হচ্ছে কত? 10 কেজি। ঠিক আছে, আর আমাদের দেয়া আছে কি? উচ্চতা h ইকুয়াল টু 100 মিটার। ঠিক আছে, আর আমরা জানি হচ্ছে জি এর মান 9.8 ms ইনভার্স 2। ওকে, আর আমাদের দরকার কি? ইপি এর মানটা দরকার, বা বিভব শক্তির মান দরকার। তুমি লিখতে পারো ইপি ইকুয়াল টু mgh, অথবা তুমি লিখতে পারো বিভব শক্তি ইকুয়াল টু mgh, যদি তোমার এখানে ইপিটা নিয়ে কোনো ডাউট থাকে, বা সাপোজ ধরো তুমি এখানে কি দিবা এটা তুমি ভুলে যাও, তখন তুমি সরাসরি লিখতে পারো বিভব শক্তি ইজ ইকুয়াল টু mgh। ঠিক আছে, সরাসরি এটা লিখতে পারো তুমি। তাহলে কি দাঁড়ায়? এম এর মান হচ্ছে 10, জি এর মান হচ্ছে 9.8, আর এইচ এর মান হচ্ছে 100। ওকে, আচ্ছা, এখন জাস্ট তুমি যদি একটু ক্যালকুলেশন করো, তাহলে কি হবে? 9800 জুল। তাহলে এই 10 কেজি ভরের বস্তুটা যদি 100 মিটার উচ্চতায় থাকে, তখন তার মধ্যে বিভব শক্তি থাকবে কতটুকু? 9800 জুল। এটাকে আবার লেখা যায় 9.8 কিলো জুল। ঠিক আছে, আচ্ছা, সো কি দাঁড়ালো ব্যাপারটা? যখন বস্তুটা 10 কেজি ভরের বস্তুটা যদি 100 মিটার উচ্চতায় থাকে, তখন সেটার মধ্যে 9.8
কিলোজুল শক্তি থাকে। ঠিক আছে, এই শক্তিটা কি আকারে থাকে? এই শক্তিটা বিভব শক্তি আকারে থাকে। ওকে, আচ্ছা চলো আমরা নেক্সট যে প্রবলেম আছে সেই প্রবলেমটাতে চলে যাই। নেক্সট প্রবলেমটা হচ্ছে কত উচ্চতায় 7 কেজি ভরের একটি বস্তুর বিভব শক্তি 2.7 কিলোজুল হবে। ঠিক আছে, এবার আমাদের জানতে চাইছে কি? আমাদের জানতে চাইছে হচ্ছে উচ্চতাটা। সো আমাদের কি কি দেয়া আছে সেটা আমরা আগে লিখে ফেলি। আমাদের দেয়া আছে হচ্ছে এম এর মানটা দেয়া আছে 7 কেজি, এম এর মানটা আমাদের 7 কেজি দেয়া আছে। আর কি কি দেয়া আছে? বস্তুর বিভব শক্তি ইপি, ইপি এর মানটা আমাদের দেয়া আছে 2.7 কিলোজুল। ঠিক আছে, এটাকে লেখা যায় 2700 জুল। যেহেতু আমাদের এসআই কোডটা জুল, সেহেতু আমাদের কিলোজুলকে জুলে আমরা নিয়ে ফেলবো। ঠিক আছে, কনভার্ট করে ফেলবো। সো 1 কিলোজুল সমান সমান 1000 জুল, এটা তোমরা সবাই জানো। তাহলে 2.7 কিলোজুল মানে হচ্ছে 2700 জুল। আচ্ছা, আরেকটা জিনিস আমরা অলওয়েজ জানি, সেটা হচ্ছে জি এর মান 9.8 ms ইনভার্স 2। ওকে, আচ্ছা এখন আমাদের দরকার হচ্ছে এইচ এর মানটা। এইচ এর মানটা আমাদের দরকার কত উচ্চতা, যেহেতু আমাদের বলেছে। আচ্ছা চলো আমরা সমাধান করে ফেলি। সো আমরা কি জানতাম সেটা আমরা আগে লিখে ফেলি, ইপি ইজ ইকুয়াল টু এম জি এইচ। সো এখন যদি আমরা শুধুমাত্র এইচটাকে আলাদা করে ফেলি তাহলে কি দাঁড়াবে? এইচ ইকুয়াল টু ইপি ডিভাইডেড বাই এম জি। ওকে, আচ্ছা তাহলে ইপি এর মানটা কত? 2700, এম এর মান কত? 7 কেজি, আর জি এর মান কত? 9.8। সো এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা উচ্চতাটা পেয়ে যাব। ঠিক আছে, 2700 ডিভাইডেড বাই 7 ডিভাইডেড বাই 9.8। ঠিক আছে, 2700 ডিভাইডেড বাই 7 ডিভাইডেড বাই 9.8। ঠিক আছে, আচ্ছা আমরা উচ্চতাটা পেয়ে গেলাম। উচ্চতা হচ্ছে 39.36 মিটার। ঠিক আছে, তার মানে কি কত উচ্চতায় আমাদের জানতে চাইছিল? তার মানে 39.36 মিটার উচ্চতায় 7 কেজি ভরের একটা বস্তুর বিভব শক্তি কত হবে? 2.7 কিলোজুল। ওকে, আচ্ছা এখন আমরা নেক্সটে কিছু এক্সপেরিমেন্ট করব, সেটা আমরা এই ভিডিওটারই পরবর্তী অংশে আলোচনা করব। অ্যাকচুয়ালি পরবর্তী অংশটাকে আমরা নতুন করে আরেকটা ভিডিওতে রূপান্তরিত করব। সো এই ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওটাতে আমরা অবস্থানের কারণে বেশ কিছু এক্সপেরিমেন্ট করব। ঠিক আছে, আমি এক্সপেরিমেন্টগুলো লিখে রেখেছি, আমরা নেক্সট ভিডিওটাতে এই এক্সপেরিমেন্টগুলো নিয়ে আলোচনা করব। সো খুবই মজার এক্সপেরিমেন্ট, তোমরা অবশ্যই নেক্সট ভিডিওটা দেখবে। ওকে, আচ্ছা তাহলে আজকের মতো এই ভিডিওটা শেষ।